বেশ, তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ। সলিউশন বা দ্রবণ কাকে বলে আমরা জেনারেলি জানি। দ্রবণ দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, একটাকে বলা হয় দ্রাবক, একটাকে বলা হয় দ্রাবক, তাই তো? দ্রবণ তার ইংলিশ হচ্ছে সলিউশন, দ্রাবক সলিউট, এবং দ্রাবক হচ্ছে সলভেন্ট। দ্রবণের যার পরিমাণ বেশি থাকে সেটাকেই বলা হয় দ্রাবক, যার পরিমাণ কম থাকে সেটাকে বলা হয় দ্রাবক। বিভিন্ন ধরনের দ্রবণ হতে পারে, কঠিন তরল, কঠিন কঠিন, তরল তরল, মোটামুটি হয়। সম্পৃক্ত দ্রবণ কি সেটা আমাদের একটু জানতে হবে। মনে করো একটা এরকম গ্লাসের মধ্যে তুমি জল নিয়েছো, জলের মধ্যে তুমি লবণ মেশাচ্ছ, মিশিয়ে তুমি শেক করছো, লবণটা আস্তে আস্তে মিশে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। একটা সময় পরে গিয়ে তুমি দেখবে যে লবণটা তুমি যতই আর লবণ অ্যাড করছো, করে শেক করছো, লবণটা দ্রবীভূত হচ্ছে না। তার মানে এই লবণটা মিশে যাওয়ার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে লিমিটের পর গিয়ে লবণটা আর মিশবে না। বেশ, সেইটা হচ্ছে সেই লেভেলের সলিউশনটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। তারপর এবার আমি এমন একটা সলিউশন পেলাম যার মধ্যে দ্রাব অ্যাড করার পর, অর্থাৎ লবণ অ্যাড করার পর সেই লবণটা নিচে পড়ে থাকছে, যা অ্যাড করছে সেটা মিশছে না, তাহলে সেই দ্রবণটাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। ক্লাস 10-এ 9-10 এরকম পড়া হয়েছে অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। বেশ, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর ওভার স্যাচুরেটেড। বেশ, এখানে এই চ্যাপ্টারে প্রথম আমাদের যেটা জানতে হবে, দ্রাব্যতা কি। দ্রাব্যতা হচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবণে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে দ্রাব্যতা বলে। এই যে আমি একটা দ্রাব অ্যাড করছি, ম্যাক্সিমাম যে পরিমাণ এই দ্রাবকটা দ্রবীভূত করতে পারে, নিজের মধ্যে ডিসলভ করতে পারে, সেটাকেই বলা হয় এই দ্রাবকের দ্রাব্যতা। এবং ডেফিনেশনে অবশ্যই উল্লেখ করতে হবে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, কারণ উষ্ণতা এবং চাপ চেঞ্জ করলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যায়। ওই জন্য দ্রাব্যতার সংজ্ঞা আমি যখন দেবো তখন বলে নেবো যে উষ্ণতা এবং চাপ কনস্ট্যান্ট বা নির্দিষ্ট উষ্ণতা ও চাপ। ঠিক আছে? ম্যাক্সিমাম যে পরিমাণ একটা দ্রবণে, মানে দ্রবীভূত হয়ে, দ্রবণ নেবো এখানে, দ্রাবকে লেখাটা বেটার, দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এবার দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। এখানে লিখলাম আমি উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, তার মানে নিশ্চয়ই দ্রাব্যতাটা উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। কিন্তু কিভাবে নির্ভর করে আমরা দেখবো সেটা। মনে করা যাক আমি এমন একটা সলিউশন নিয়ে কথা বলছি যেখানে দ্রাবকটা হচ্ছে লিকুইড, তার মধ্যে আমি কঠিন দ্রাব মেশাচ্ছি, দ্রাব যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে সলিড। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বেশ বেশ, ঠিক আছে, ক্যামেরা অন রয়েছে বোধহয়। বেশ, তো আমি এমন একটা সলিউশন নিচ্ছি যেখানে দ্রাবকটা হচ্ছে তরল, দ্রাবকটা হচ্ছে লিকুইড, এল ফর লিকুইড, আর দ্রাব যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে সলিড। এবার এই অবস্থায় এর দ্রাব্যতা বলতে বোঝাবে যে এই লিকুইডটা ম্যাক্সিমাম কতটা সলিডকে ডিসলভ করতে পারছে। তুই সলিডটাকে নর্মাল সল্ট কল্পনা করতে পারিস, যে আমি জলের মধ্যে লবণ মেশাচ্ছি, মেশাতে মেশাতে আমি স্যাচুরেশন লেভেলে পৌঁছেছি, অর্থাৎ ওই জলের মধ্যে আর লবণ দিলে সেটা ডিসলভ হবে না, ম্যাক্সিমাম যতটা ডিসলভ হতে পারতো ডিসলভ হয়ে গেছে। এটাই হচ্ছে দ্রাব্যতা। এবার আমি যদি আরো লবণ অ্যাড করি সেটা দ্রবীভূত হবে না, কিন্তু সেই অবস্থায় আমি যদি হিট করি, আরো লবণ অ্যাড করলাম, করে আমি হিট করলাম, তাহলে তো ডিসলভ হয়ে যাবে, তাই না? তার মানে হিট করার পর ও আরো বেশি পরিমাণ সলিডকে ডিসলভ করতে পারছে না। না না না, কোথায় হলো? লবণ যতটা ডিসলভ করতে পারতো নর্মাল টেম্পারেচারে করছে, আমি এক্সট্রা লবণ দিলে ও আর ডিসলভ করছে না। এই অবস্থায় আমি এক্সট্রা লবণ দিয়ে আমি হিট করছি, হিট করলে আমি দেখবো যে লবণ সেটাও দ্রবীভূত হয়ে যাচ্ছে।
তার মানে নর্মাল টেম্পারেচারে ও যতটা লবণ দ্রবীভূত করতে পারছিল, টেম্পারেচার বাড়ালে ও আরো বেশি পরিমাণ সল্ট ডিজলভ করতে পারছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? আর হুম, ম্যাক্সিমাম যতটা ডিজলভ করতে পারে সেটাই তো দ্রাব্যতা। তার মানে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়লো না? দ্রাব্যতা বাড়বে, হ্যাঁ। বাড়বে। তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে। বেশ, আমরা দেখবো যে দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব। এবার আমরা একটা সলিউশন কনসিডার করেছি যে কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে। হুম, বেশ, চাপের উপর, যেহেতু দ্রাবটা কঠিন পদার্থ এবং কঠিনের উপর চাপের খুব বেশি প্রভাব হয় না, কোন একটা সলিড সাবস্টেন্স তার উপর তুই চাপ প্রয়োগ করলে খুব একটা এফেক্ট তো পড়ে না, তাই না? না, সেই জন্য দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই যদি কঠিন দ্রাব হয়। কঠিন বা তরলের উপর হুম, চাপ প্রয়োগ করলে কিন্তু খুব একটা কিছু চেঞ্জ হয় না। একটা হুম, পাত্রে কিছুটা কঠিন জিনিস রয়েছে বা কিছুটা তরল জিনিস রয়েছে, এর উপর যদি আমি চাপ প্রয়োগ করি, পিস্টন দিয়ে চাপ প্রয়োগ করছি, খুব একটা চেঞ্জ হবে না। কিন্তু গ্যাস যদি হয় তাহলে এফেক্ট পড়বে, চেঞ্জ তাই হবে, না? হ্যাঁ। বেশ, তাহলে আমরা এক টাইপের সলিউশন কনসিডার করলাম, কঠিন দ্রাব, তরল দ্রাবক। তাতে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বাড়ে, প্রেসারের জন্য নো তাহলে চেঞ্জ, কিছু হবে না। কিছুই হবে না। হুম, এবার আমি আরেক টাইপের সলিউশনের কথা চিন্তা করি। মনে করো একটা বদ্ধ পাত্র রয়েছে, হুম, বা বদ্ধ না হলেও হবে, অসুবিধা নেই। এখানে পিস্টন রয়েছে একটা, হুম, এইখানে হচ্ছে আমার লিকুইড তরল দ্রাবক রয়েছে, আর দ্রাবটা হচ্ছে আমার গ্যাসীয় দ্রাব, হ্যাঁ, গ্যাস ডিজলভ করে আছে এখানে, গ্যাস। এখানে যদি গ্যাস ডিজলভ করে থাকে, এর উপরেও কিছু গ্যাসের ভেপার নিশ্চয়ই থাকবে, তাই তো? হ্যাঁ থাকবে, হুম, বেশ, যত টেম্পারেচার বাড়াবো তত এই ভিতরে যে দ্রবীভূত গ্যাস সে বাইরে যাওয়ার চেষ্টা করবে, কারণ এই গ্যাসগুলোর হ্যাঁ, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, গতিশক্তি বেড়ে যাবে, হুম, এই গ্যাস বাইরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যত টেম্পারেচার বাড়াবো তত এই দ্রাবকটা তার মধ্যে যতটা দ্রাব দ্রবীভূত করতে পারছিল, তাপমাত্রা বাড়ালে হুম, আগের থেকে কম দ্রাব দ্রবীভূত করবে, হ্যাঁ, তাহলে দ্রাব্যতা তো কমে গেল। হুম, তার মানে যদি তরল দ্রাবক এবং গ্যাসীয় দ্রাব হয়, তাহলে কিন্তু টেম্পারেচার বাড়লে দ্রাব্যতা কমে যাচ্ছে, তাই তো? হুম, হুম, বেশ, এবার চাপের কি প্রভাব? আমি যদি এই পিস্টনটা থেকে উপরে আমি চাপ প্রয়োগ করি এখানে, তাহলে কি এখানে যে ভেপার ছিল তারা এই লিকুইডে মিশতে শুরু করবে, হ্যাঁ, তার মানে কি আরো বেশি গ্যাস দ্রবীভূত হতে থাকছে, হুম, তার মানে দ্রাব্যতা বেড়ে গেল না? হ্যাঁ, চাপ বাড়ালে দ্রাব্যতা হবে। বেশ, তার মানে যদি আমার দ্রাবটা গ্যাসীয় হয় তাহলে প্রেসার বাড়লে দ্রাব্যতা বাড়ে, আর হুম, টেম্পারেচার বাড়লে দ্রাব্যতা কমে, তার মানে টেম্পারেচার কমলে দ্রাব্যতা বাড়ে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। হুম, এটাই লেখা আছে, গ্যাসীয় দ্রাবক, তরল দ্রাবক, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে, চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে। এটুকু ক্লিয়ার? হুম, হ্যাঁ, বেশ, দ্রাব ও দ্রাব্যতার উপর কি লেখা, দ্রাব্যতার উপর দ্রাব ও দ্রাবকের প্রকৃতির প্রভাব। হুম, দ্রাব্যতার উপর দ্রাব্যতার উপর আমরা দুটো এফেক্ট দেখলাম, টেম্পারেচারের এফেক্ট দেখলাম আর প্রেসারের এফেক্ট দেখলাম। হুম, কিন্তু একটা জিনিস দেখ, তুই যদি চিনি দ্রবীভূত করিস জলের মধ্যে, আর হুম, যদি চিনি দ্রবীভূত করিস অ্যালকোহলের মধ্যে বা অন্য কোনো সলিউশনে, নিশ্চয়ই দ্রাব্যতা সেম হবে না। আলাদা হবে, হ্যাঁ, তার মানে যার মধ্যে দ্রবীভূত করছি অর্থাৎ দ্রাবক, তার প্রকৃতির উপর ডিপেন্ড করবে যে দ্রাবকটা কিরকম, তার উপরেও নিশ্চয়ই দ্রাব্যতা ডিপেন্ড করবে, হুম, তাই তো? হ্যাঁ, অন্যদিকে তুই জলের মধ্যে চিনির যে দ্রাব্যতা, নিশ্চয়ই লবণের দ্রাব্যতা তেমন নয়। হ্যাঁ, তার মানে দ্রাব্যতা কেমন সেটা ডিপেন্ড করবে দ্রাবটা কেমন তার উপরেও। হ্যাঁ, বেশ, তাই তারপরের পয়েন্ট হচ্ছে দ্রাব্যতার উপর দ্রাব এবং দ্রাবকের প্রকৃতির প্রভাব। দ্রাবকের প্রকৃতির প্রভাব দেখা যাক হুম, কোন ধরনের দ্রাব্য বা দ্রাবকে দ্রাব্যতার কিরকম এফেক্ট পড়ে। ফার্স্ট পয়েন্ট, যেসব গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করা যায়, যেমন CO2 SO2, তাদের দ্রাব্যতা বেশি হয়। দেখা যাক কি বলতে চাইছে।
এখানে এর মধ্যে আমার লিকুইড রয়েছে, লিকুইডের মধ্যে গ্যাস আমি দ্রবীভূত করছি, গ্যাস রয়েছে এখানে, গ্যাসের কিছু ভেপার রয়েছে উপরে। যেসব গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করা যায়, আচ্ছা সেই সমস্ত গ্যাসকেই তো তরলে পরিণত করা যায় সহজে যাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি। হ্যাঁ তরল মানে তো গ্যাস মলিকিউল গুলো কাছাকাছি আসলেই তো আস্তে আস্তে তরল হবে, আরো কাছে আসলে কঠিন হ্যাঁ। হবে। হুম তাই হুম। যেসব গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করা যায় তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, অ্যাট্রাকশন ফোর্স হাই। তাদের মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স হাই থাকে তাহলে ওরা এই লিকুইড ফেজে থাকতেই বেশি পছন্দ করবে। হুম তাই তো এই গ্যাসগুলো এদের মধ্যে অ্যাট্রাকশন যদি খুব বেশি থাকে, ভেপারের যে গ্যাস মলিকিউল গুলো রয়েছে তার মধ্যে অ্যাট্রাকশন খুব বেশি থাকলে এরাও চাইবে যে আমরা লিকুইড ফেজে থাকবো। হুম তাহলে আলটিমেটলি দ্রাব্যতা তো বেশিই হচ্ছে তাদের, তাই না? হুম। হ্যাঁ তাই তাই যেসব গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করা যায় তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়, তাদের দ্রাব্যতাও বেশি হয়, রাইট? হুম হুম অপোজিট স্টেটমেন্টটাও ঠিক, যাদেরকে সহজে তরলে পরিণত করা যায় না তাদের দ্রাব্যতা কম হয়। হুম বেশ, থার্ড পয়েন্ট হচ্ছে যে সকল গ্যাস দ্রাবকের মধ্যে আয়নিত হতে পারে তাদের দ্রাব্যতা বেশি হয়। ধরো কোনো একটা গ্যাস সে যদি দ্রবণের মধ্যে গিয়ে এখানে গ্যাস মলিকিউল গুলোর ভেপার রয়েছে, সে যদি দ্রবণের মধ্যে গিয়ে আয়োনাইজ হয়ে যেতে পারে হুম তাহলেও তাদের দ্রাব্যতা বেশ বেশি হয়। ঠিক আছে, হুম বেশ। একটু আগে আমরা দেখলাম তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা যে প্রেসারের সঙ্গে চেঞ্জ হয়, তাই তো? তরলের মধ্যে হুম। গ্যাসের দ্রাব্যতা প্রেসার বাড়লে বাড়ে, তাই তো? হ্যাঁ বেশ, এই সংক্রান্ত একটা সূত্র আছে, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্র। কি বলছে হেনরি? স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা, স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে হুম কোনো গ্যাসের দ্রাব্যতা, হুম ধরো এই হচ্ছে তোমার গ্যাস দ্রবীভূত হয়ে রয়েছে এবং এই গ্যাসের ভেপারও থাকবে উপরে। হুম বলছে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক, যে গ্যাসটা দ্রবীভূত হয়ে রয়েছে তার ভেপার উপরে রয়েছে, এবার এই ভেপার গুলো তো নিশ্চয়ই কিছু প্রেসার ক্রিয়েট করছে, হ্যাঁ তাই তো? এই যে প্রেসার, সেই প্রেসারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে দ্রাব্যতাটা। তার মানে দ্রাব্যতা যেটা হবে, এই গ্যাসের যে দ্রাব্যতা সেটা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা এই গ্যাসের চাপের সমানুপাতিক, প্রেসারের সমানুপাতিক। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। সেটাই তো হবে, কারণ প্রেসার বাড়লে দ্রাব্যতা বাড়ে, তো দ্রাব্যতা সমানুপাতিক, বাড়বে। সমানুপাতিকই হবে। হুম বেশ, এবার দ্রাব্যতা তো বলছে, আমরা তো প্রেসার জানি, প্রেসার কিভাবে মাপতে হয় জানি, দ্রাব্যতা হুম জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করার জন্য কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম তো আমাদের লাগবে, যেটা নিয়ে আমরা হুম। ডিসকাস করব, যেটা নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল টুল আমরা ইউজ করব। সেটা কি? দ্রাব্যতা জিনিসটা অ্যাকচুয়ালি আমি কি দিয়ে মাপবো? দ্রাব্যতা কার বেশি কার কম কি করে মাপবো? ধরো একটা সলিউশনে এ দ্রাব্য রয়েছে, হুম ঠিক একই সলিউশনে একই দ্রাবকে, একই পরিমাণ দ্রাবকে বি দ্রাব্য রয়েছে, গ্যাসীয় দ্রাব্য। হুম এখানে ধরো এ বেশি রয়েছে, এখানে ধরো বি কম রয়েছে, তাহলে এই সলিউশনটার দ্রাব্যতা বেশি তো? হ্যাঁ। স্যাচুরেটেড সলিউশনে এ বেশি, স্যাচুরেটেড সলিউশনে বি কম, তাহলে এর বি কম। দ্রাব্যতা বেশি। বেশ, হুম এই সলিউশনে এর যা মোল ভগ্নাংশ সেটা নিশ্চয়ই বেশি হবে এই সলিউশনে বি বি এর হ্যাঁ। মোল হুম, ভগ্নাংশের থেকে। মোল হ্যাঁ ভগ্নাংশকে আমি যদি এক্স দিয়ে ডিনোট করি, এক্স অফ এ গ্রেটার দ্যান এক্স অফ বি, তাহলেই বলবো যে এর দ্রাব্যতা বেশি, হুম তাই তো? হ্যাঁ অন্যভাবে আমি যদি বলি, এখানে আমি গ্যাসীয় দ্রাবক বলেছি, গ্যাসীয় দ্রাবক বলছি, এক্স এ বললাম। আমি যদি অন্যভাবে আমি এর মধ্যে কোনো কঠিন দ্রাবর কথা চিন্তা করতাম, যদি এই দ্রবণে এর ঘনত্ব যদি বেশি হয় বা এর কনসেন্ট্রেশন যদি বেশি হয়, হুম কনসেন্ট্রেশন অফ এ গ্রেটার দ্যান কনসেন্ট্রেশন অফ বি যদি হয়, তাহলেও আমরা বলবো যে এর দ্রাব্যতা বেশি। হ্যাঁ তার মানে এই দ্রাব্যতাকে
আমরা মোল ভগ্নাংশ দিয়েও ডিনোট করতে পারি বা কনসেন্ট্রেশন দিয়েও ডিনোট করতে পারি। হুম মোল ভগ্নাংশ দিয়ে ডিনোট করবো আমরা জেনারেলি সেই সময় যেখানে আমরা গ্যাসিয়াস দ্রাব নিয়ে কথা বলবো, আর যখন সলিড দ্রাব নিয়ে কথা বলবো তখন জেনারেলি কনসেন্ট্রেশনটা ইউজ করবো। ওকে, এবার হেনরির সূত্রের গাণিতিক রূপটা দেখা যাক। আচ্ছা, এখানে এটা লেখা আছে মোল ভগ্নাংশ ঘনত্ব দ্রাব্যতার পরিমাপ। যে দ্রবণের মোল ভগ্নাংশ বা ঘনত্ব বেশি তার দ্রাব্যতা বেশি। তাহলে এই যে হেনরির সূত্র, সে তো বলছে যে দ্রাব্যতা আর প্রেসার সমানুপাতিক, তাই তো? তাহলে আমি বলতে পারি যে মোল ভগ্নাংশ আর প্রেসার সমানুপাতিক। বেশ, এক্স প্রপোর্শনাল টু পি। এক্স হচ্ছে তরলে গ্যাসের মোল ভগ্নাংশ আর পি হচ্ছে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপ। এক্স প্রপোর্শনাল টু পি, এটাকে পি প্রপোর্শনাল টু এক্স ও লেখা যায়। হ্যাঁ, প্রপোর্শনালিটি সরিয়ে একটা কনস্ট্যান্ট আনা যায়, এটাকে বলা হচ্ছে কেএইচ। এটাকেই বলা হচ্ছে হেনরি ধ্রুবক, হেনরি কনস্ট্যান্ট। ওকে, এটা ডিপেন্ড করে গ্যাস লিকুইড নেচার, অর্থাৎ গ্যাস বা লিকুইড আমরা যেটা সলিউশন বানাচ্ছি তার নেচার, তার প্রকৃতির উপর এবং টেম্পারেচারের উপর এই কেএইচ টা ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এই ডাবল অ্যারো উপরে দেওয়ার মানে কি? খুব শর্টে আমি এটা এইভাবে লিখি যে টেম্পারেচার পাশে দুটো উপর অ্যারো দেওয়া মানে শর্টে আমি বুঝি যে টেম্পারেচার বাড়লে কেএইচ বাড়বে। ওকে, টেম্পারেচার যদি বাড়ে কেএইচ ও বাড়বে। বেশ, এবার তাহলে হেনরির সূত্র বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, এবার হেনরির সূত্র একটু ব্রড অ্যাসপেক্টে দেখা যায়। ধরো একটা সলিউশনে দ্রাবক এরকম আছে, গ্যাসীয় দ্রাবক দুটো ডিফারেন্ট টাইপের আছে। একটা এক ধরনের না, এটা এক ধরনের, আর ধরো এটা আর এক ধরনের। ঠিক আছে, এটার জন্য এখানে কিছুটা প্রেসার হবে, তাই তো? মানে এই যে এখানে যে টোটাল প্রেসার, তাতে এই হলুদ যে গ্যাসীয় দ্রাবক তার কন্ট্রিবিউশন রয়েছে। সেটাকে তখন তো আমি প্রেসার বলবো না, সেটাকে তখন আমি পার্শিয়াল প্রেসার বলবো না, বা আংশিক চাপ। ধরো হলুদ গুলো হচ্ছে বি, হচ্ছে দ্রাবটার নাম হচ্ছে বি, আর এই সবুজ গুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে এ। তাহলে এর জন্য কিছুটা মলিকিউল যে ভেপার থাকবে তার জন্য কিছুটা ভেপার তৈরি হবে, এই এ এর ভেপার থাকবে উপরে। আর এই বি এর জন্য ইয়েলো নিয়েছিলাম, বি এর জন্য এখানে কিছু ভেপার থাকবে। সেই ভেপার ইয়েলো ভেপার যে প্রেসার ক্রিয়েট করবে সেটাকে আমি বলছি পিবি, যেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ বি বা আংশিক চাপ। ওকে, আংশিক চাপ, এটা হচ্ছে এ এর আংশিক চাপ। হ্যাঁ, বেশ, এবার আমরা বলছিলাম যে এক্স প্রপোর্শনাল টু পি। এক্স মানে হচ্ছে এই সলিউশনের মধ্যে যে আমার এই সলিউশনে আমার মোল ভগ্নাংশ কতটা, তাই তো? এবার আমার যদি দুজন থাকে তাহলে আমি যদি এ গ্যাসের জন্য বলতে যাই, এ গ্যাসের জন্য, তাহলে আমি এক্স অফ এ বলবো এ গ্যাসের মোল ভগ্নাংশ প্রপোর্শনাল টু পি এ হয়ে যাবে তখন। টোটাল প্রেসার তো না। তাহলে এই হেনরি সূত্রটা যদি দুটো ডিফারেন্ট গ্যাস থাকে তাহলে এরকম হয়ে যাবে এক্স এর প্রপোর্শনাল টু পি এ। বেশ, এ বি না রেখে আমি যদি আই জে ধরি, দুই ধরনের গ্যাস আছে আই জে, তাহলে পি আই ইকুয়াল টু কে আই এক্স আই হয়ে যাবে, আর পি জে ইকুয়াল টু কে জে এক্স জে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কে আই আর কে জে এরা কি সেম না ডিফারেন্ট? দুটো তো হেনরি কনস্ট্যান্ট। হ্যাঁ, দুটো হেনরি কনস্ট্যান্ট। দুটো কিন্তু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এই কে আই, না না না, প্রথম ইকুয়েশনটা আমি লিখছি যেখানে দ্রাব হচ্ছে আই, দ্বিতীয়টা আমি লিখছি যখন দ্রাবটা হচ্ছে জে, তাই তো? হেনরি ধ্রুবকটা ডিপেন্ড করে দেয়, হ্যাঁ, এর উপরে ডিপেন্ড করে, গ্যাস বা লিকুইড তার নেচারের উপর ডিপেন্ড করে।
সেই জন্যই যেহেতু এটা দুটো ডিফারেন্ট সিস্টেমের জন্য, তাই হেনরি কনস্ট্যান্টও ডিফারেন্ট। ওকে, হ্যাঁ বেশ। এই পিআইটা কি? পিআই হচ্ছে এইখানে যে প্রেসারটা ক্রিয়েট হলো আই এর জন্য, তাই তো? হুম একটু এ বিটা মুছে দিই, কনফিউজিং হতে পারে, আই যে ধরেই করি। হুম এখানে আমার দ্রাবক রয়েছে, দ্রাবকের মধ্যে একটা দ্রাব হচ্ছে এরকম গ্যাসীয় দ্রাব, এটা হচ্ছে আই, যার জন্য কিছু ভেপার রয়েছে উপরে, যে যার অংশ চাপ হচ্ছে পিআই। অন্যদিকে অন্যদিকে ধরো এই হচ্ছে দ্বিতীয় আমার দ্রাব, যার জন্য উপরে ভেপার আছে, যার জন্য তৈরি প্রেসার হচ্ছে পিজে। হুম আচ্ছা, এই দ্রবণের মধ্যে আই এর মোল ভগ্নাংশ কি? এক্স আই দ্রবণের মধ্যে, আর এই দ্রবণের মধ্যে জে এর মোল ভগ্নাংশ নিশ্চয়ই এক্স জে, তাই তো? হ্যাঁ হুম এই ইকুয়েশনে কে কি এটা বোঝার ব্যাপার। পিআই মানে হচ্ছে এই চাপটা, অর্থাৎ হুম আই আই গ্যাসের ভেপার যে চাপ দিচ্ছে, আর এক্স আই হচ্ছে এই দ্রবণে আই গ্যাসের মোল ভগ্নাংশ, তাই তো? হুম তেমনি যে যে হচ্ছে এই যে গ্যাসের ভেপার যে চাপ দিচ্ছে উপরে, সেটাই হচ্ছে পি জে, আর এক্স জে হচ্ছে এই দ্রবণে যে এর মোল ভগ্নাংশ, রাইট? হ্যাঁ হুম বেশ। এই যে উপরে যে উপরে তো টোটাল আই যে দুজনেরই ভেপার আছে, এবং দুজনই হ্যাঁ হ্যাঁ টোটাল প্রেসারে কন্ট্রিবিউট করছে, টোটাল প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য পি আই এবং পি জে দুজনের ভূমিকা আছে। তাহলে উপরের টোটাল প্রেসার কত? পিটি টোটাল প্রেসার হচ্ছে আই এবং জে এর যোগফল, পিআই প্লাস পিজে। এটাকে বলা হয় ডাল্টনের অংশ চাপ সূত্র, যে আংশিক চাপগুলোর যোগফল মোট চাপের সমান। ওকে, হুম তাহলে পি হ্যাঁ টোটাল ইকুয়াল টু পিআই প্লাস পিজে। বেশ, আরো একটা ফর্মুলা আছে, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক আছে, হুম যদি আই গ্যাসের জন্য ধরি, তার আংশিক চাপ হচ্ছে পিআই সমান মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ কোথায়? দ্রবণের মধ্যে, হুম ইন্টু পিটি টোটাল প্রেসার। এটিও হ্যাঁ বেশ, আচ্ছা এখানে, হ্যাঁ এখানে একটু ভুল লেখা হয়েছে। একটা গ্যাসের প্রেসার তো এইগুলোর জন্য ক্রিয়েট হচ্ছে, ভেপারের হ্যাঁ জন্য, তাহলে হুম মোল ভগ্নাংশটা দ্রবণে না, এইখানেও তো নিশ্চয়ই মোল ভগ্নাংশ থাকবে কিছু আই এর এবং জে এর। হ্যাঁ হ্যাঁ থাকবে এই বাষ্পে আই এর মোল ভগ্নাংশ সেটা হচ্ছে ওয়াই আই লিখলাম, আর বাষ্পে জে এর মোল ভগ্নাংশ ওয়াই জে লিখলাম। ঠিক আছে, হুম হুম বেশ। এক্স আইটা হচ্ছে দ্রবণে আই গ্যাসের মোল ফ্র্যাকশন, আর ওয়াই আইটা হচ্ছে ভেপারে আই আই গ্যাসের মোল মোল ফ্র্যাকশন। হুম দেখ, একটা গ্যাস যখন নিচে দ্রবীভূত থাকবে তখন এই সলিউশনের মধ্যে আই গ্যাস আছে, যে গ্যাস আছে, তার মানে এই সলিউশনের মধ্যে আই এর একটা মোল ভগ্নাংশ আছে, যে এর একটা মোল ভগ্নাংশ আছে। তেমনি হুম এর থেকে কিছুটা ভেপার গেছে, এর থেকে কিছুটা ভেপার গেছে, নিশ্চয়ই ভেপারেও আই এর কিছুটা মোল ফ্র্যাকশন থাকবে, যে এর কিছুটা মোল ফ্র্যাকশন থাকবে। হুম তাহলে নিচের গুলোকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, এক্স আই এক্স জে, উপরের গুলোকে বলছি ওয়াই আই ওয়াই জে। ওকে, হ্যাঁ হুম বেশ। এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি? ওয়াই আই ইকুয়াল টু পিআই বাই পিটি। হ্যাঁ হ্যাঁ পিআই মানে আমি এই এখান থেকে দেখতে পারি, এই যে পিআই মানে কে আই এক্স আই, পিআই হ্যাঁ আর পিটি টোটাল প্রেসার মানে পিআই প্লাস পিজে, এইটা হ্যাঁ পিআই প্লাস পিজে মানে কে আই এক্স আই প্লাস কে জে এক্স জে। হ্যাঁ হ্যাঁ হুম তাহলে এই লাইনটা লেখা যায়। হ্যাঁ সিমিলারলি জে এর ক্ষেত্রে এই হ্যাঁ লাইনটা লেখা এইবার যায়। হুম হুম তাহলে ওয়াই আই ওয়াই যেটা কি আমি বের করলাম, যে ওদের বাষ্পের মোল ভগ্নাংশ কত, তাই তো? হুম হুম তার জন্য আমার লাগছে কি, আমি দ্রবণের মধ্যে ওদের মোল ভগ্নাংশ জানতে লাগছে, হেনরি ধ্রুবক জানতে লাগছে, আর হুম
আর কি, আর কিছুই না। না। এতে আমি বলতে পারছি যে ওই বাষ্পে কতটা আই আছে, মানে কত মোল ভগ্নাংশ আই আছে, কতটা জে আছে। যে আচ্ছা, আছে। হুম, বেশ। যদি কম্পোনেন্ট দুজনই থাকে, শুধু আই এবং জেই থাকে, আর কেউ না থাকে, তাহলে হুম, দুটো মোল ভগ্নাংশের যোগফল সবসময় 1 হয় না? দুটো থাকলে যদি দুজন নাকি থাকে, তাহলে মোল হ্যাঁ। ভগ্নাংশ মানে কি? একজনের মোল বাই টোটাল মোল। হুম, কোন একটা এক জায়গায় ধরো 3 মোল এ রয়েছে আর 2 হুম, মোল বি রয়েছে, তাহলে এখানে এ এর মোল ভগ্নাংশ হচ্ছে 3/5, মানে হুম, 3/3+2 টোটাল। আর বি এর মোল হ্যাঁ, ভগ্নাংশ হচ্ছে 2/5। ওকে, হ্যাঁ, তাহলে যোগ করলে 1 হচ্ছে না, দুটো মোল ভগ্নাংশ যোগ করলে? হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, যদি দুজন থাকে তাহলে সেই বাষ্পেই থাকুক বা সলিউশনে থাকুক, তাদের যোগফল হবে 1। যদি হুম, শুধু দুজনই থাকে, তিনজন থাকলে তাহলে হুম, তিনটের যোগফল 1 হতো, yi + yj + yk = 1 হতো, তাই তো? হুম, হুম, বেশ, এটুকুর মধ্যে কোনো কনফিউশন? না। বেশ বেশ। এরপর আমরা দেখব কঠিন দ্রবণ। কঠিন দ্রবণ কি? দ্রাবক দুজনেই কঠিন। তাহলে কি করে বুঝবো যে দুটোই যদি কঠিন থাকে, এখানে একটা কঠিন এখানে একটা কঠিন, দুটো কঠিন পদার্থকে আমি মিক্স করে এরকম একটা কিছু বানিয়েছি, এর মধ্যে ধরো হুম, আরো একটু কিছু মিশে আছে, এই একটা সাবস্টেন্স, এই একটা সাবস্টেন্স, দুটো মিশে একটা কঠিন পদার্থ, কঠিন সলিউশন হয়েছে, কঠিন হুম, দ্রবণ। তাহলে তুই হাতে যেটা পাচ্ছিস সেটা একটা কঠিন জিনিস, তুই জানিস যে তার মধ্যে দুটো জিনিস মিশে আছে। কি করে বুঝবি যে কে দ্রাবক কে দ্রাবক? মানে আর ওয়াই আই আর ওয়াই জে বের করতে হবে। না না, সিম্পল একটা দ্রবণ, দ্রবণে দুজন হুম, থাকবে, থাকবে দ্রাবক থাকবে। তাহলে একটা হুম, কঠিন কোন একটা দ্রবণ, তার মধ্যে যে আমি বলেছিলাম যে যে বেশি পরিমাণে থাকে সেটাই হচ্ছে দ্রাবক। হ্যাঁ, তাহলে এখানে যদি কপার আর টিন থাকে, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, তো হুম, কপার আর টিন যদি থাকে, এই দুটো মিশিয়ে যদি এই দ্রবণটা তৈরি হয়, যদি কপার বেশি থাকে তাহলে বলবো এই দ্রাবক। সলিউশনে কপারটা হচ্ছে দ্রাবক, টিনটা হচ্ছে হুম, দ্রাবক। হুম, ঠিক আছে? হুম, বেশ, এবার কঠিন দ্রবণ তৈরি হয় কি করে? কঠিন দ্রবণ মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রতিস্থাপিত আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। দুটো কি জিনিস দেখা যায়। কঠিনের প্রতিস্থাপিতর এক্সাম্পল হচ্ছে কপার নিকেল, কপার টিন। হুম, মনে করো কপারের একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালে এরকম কপারের অ্যাটম গুলো থাকবে, হুম, কিছু টিন কি করলো, কিছু টিন এসে এই কপার গুলোকে রিপ্লেস করে নিচে বসে গেল। হ্যাঁ, ধরো টিন হচ্ছে এরকম লাল রঙের, একটা কপারকে সরিয়ে ও নিজে বসে গেল, আরেকটা কপারকে হুম, সরিয়ে ও নিজে বসে গেল, তার মানে ও কপারকে প্রতিস্থাপন করলো। হ্যাঁ, এটাই হচ্ছে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ, যাতে একটা যে দ্রাব এবং দ্রাবক তার মধ্যে একটা অন্যটাকে প্রতিস্থাপন করে কঠিন দ্রবণ তৈরি করে। ঠিক আছে? হুম, এখানে হুম, যেমন দেখতে পাচ্ছি যে অনেকগুলো কালো রয়েছে, মাঝখানে একটা দুটো তিনটে চারটে গোলাপি রয়েছে। তার মানে কি যেটা বেশি হুম, আছে সেটা, যেটা বেশি আছে সেটা দ্রাবক, যেটা কম আছে সেটা দ্রাবক, এবং সেটা তৈরি হয়েছে হ্যাঁ, প্রতিস্থাপনের মাধ্যমে। হুম, বেশ, এই হচ্ছে প্রতিস্থাপিত। আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এটা তাদের ক্ষেত্রেই হয় যে দুটো জিনিস নিয়ে তো দ্রবণ তৈরি হবে, একটা যদি সাইজে হুম, খুব বড় হয়, একটা যদি খুব ছোট হয়। যে সাইজে বড় হবে তার ক্রিস্টালে সে নিশ্চয়ই এরকম বড় বড় জায়গা নিয়ে থাকবে এরকম, হ্যাঁ, আর আরেকজন রয়েছে ছোট, এবার সেই ছোট এমনটাই ছোট যে সে এই এদের মাঝখানে যে ভয়েড বা ফাঁকা জায়গা সেখানে এসে হুম, থাকতে পারে। এই পজিশন গুলোকে, মাঝখানের ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল পজিশন। সেই ইন্টারস্টিশিয়াল পজিশন বা ভয়েডে গিয়ে থাকতে পারে, তাদের হুম, ক্ষেত্রেই যে দ্রবণ তৈরি হয় তাদেরকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কঠিন দ্রবণ। তার উদাহরণ হচ্ছে WC, ডাব্লু মানে হচ্ছে টাংস্টেন, পিরিয়ডিক টেবিলের ডাব্লু সিম্বল মানে হচ্ছে টাংস্টেন, আর কার্বন ফর কার্বাইড, হুম, টাংস্টেন কার্বাইড। FeC, হুম, এটা হচ্ছে আয়রন কার্বাইড। হ্যাঁ,
বেশ, একটা ফিচার বলে দিই, প্রতিস্থাপিত কঠিন যৌগ তারাই তৈরি করবে যাদের কাছে দুজনের সাইজ মোটামুটি একই রকম, ওই জন্যই একজন অন্যজনকে রিপ্লেস করতে পারছে। হুম আর ইন্টারস্টিশিয়ালের সাইজের ডিফারেন্স হতে হবে অনেক বেশি, নাহলে তো ইন্টারস্টিশিয়াল পজিশনে ধরবে না একজনকে। হ্যাঁ একজনকে এতটা বড় হতে হবে যে ভালো ইন্টারস্টিশিয়াল পজিশন তৈরি হয়, আর একজনকে ততটাই ছোট হতে হবে যাতে সে ইন্টারস্টিশিয়াল পজিশনে থাকতে পারে, তাই তো? হুম হুম বেশ, এই হচ্ছে কঠিন দ্রবণ হয়ে গেল। বেশ, এটুকুর মধ্যে কোনো কনফিউশন? না না বেশ, নেক্সট হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। বাষ্পচাপ কি? ডেফিনেশন হচ্ছে কোন তরলের সঙ্গে সাম্যাবস্থায় থাকা বাষ্পের চাপকে বাষ্পচাপ বলে। তার মানে কি, ভিজুয়ালাইজ করা যাক একটু। হুম এই একটা বদ্ধ পাত্র রয়েছে, পাত্রের মধ্যে একটা তরল রয়েছে, হুম ধরো জল রয়েছে, তরল বলতে আমরা জলই বুঝি, খুব রেডিলি অ্যাভেলেবল। তো হুম জলের মলিকিউল গুলো রয়েছে, নিশ্চয়ই জলের মলিকিউল গুলোর কিছু বাষ্প এখানে থাকবে, ভেপার। হ্যাঁ সেই ভেপার নিশ্চয়ই পাত্রের দেওয়ালে কিছুটা বল প্রয়োগ করবে, হুম আর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই চাপ বলে, পি সমান এফ বাই এ। হ্যাঁ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই প্রেসার বলে, চাপ বলে। তার মানে হুম কোন একটা তরল সেটা যদি উদ্বায়ী হয়, উদ্বায়ী মানে তার সে ভেপার তৈরি করতে পারে, তার ভেপার আসে, হুম সেই তার একটা যদি একটা বদ্ধ পাত্র রাখা হয় তাহলে সে একটা চাপ প্রয়োগ করবে, সেটাকেই বলা হয় বাষ্পচাপ। ঠিক আছে? হুম হুম বেশ, এবার একটা জিনিস চিন্তা করে বল, এই একটা পাত্র রয়েছে যেখানে আমি কিছুটা জল রেখেছি, ওকে? হুম হুম এখানে কিছুটা বাষ্প আছে, তার কিছুটা বাষ্প চাপ আছে। এটা ধরো 30°C এখানে তাপমাত্রা। হুম এই অবস্থায় বাষ্পের চাপ হচ্ছে P1। এই বাষ্পের চাপ, বাষ্প কতটা চাপ দিচ্ছে সেটা হচ্ছে P1। হুম এবার আমি ওই একই পাত্রে একই পরিমাণ জল নিয়ে আমি সেটাকে হিট করলাম, হিট করে ধরো আমি 60°তে নিয়ে গেলাম। হুম এই অবস্থায় ভেপার আছে, তার প্রেসার P2। কোন ক্ষেত্রে হুম বাষ্পচাপ বেশি হবে? 30°তে বাষ্পচাপ বেশি না 60°তে বাষ্পচাপ বেশি? এবং কোনটা বেশি হবে এবং কেন? মানে বাষ্প মানে চাপটা হুম, বাষ্পচাপই তো P1 এবং P2, তাহলে P1 এবং P2 এর মধ্যে কোনটা বেশি এবং কেন, কি মনে হয়? মানে 60°তে তো মানে তরলের সঙ্গটা মানে নিচের দিকে নেমে আসবে, চাপটা মানে কম হয়ে যাবে। বাষ্প তাপমাত্রা বেশি হলে বাষ্প বেশি হয় না কম হয়? মানে বেশি হয়, তাহলে ষাট মানে ডিগ্রিতে বাষ্প, তাপমাত্রা বেশি হলে। হুম তাপমাত্রা বেশি হলে তো এখানে বাষ্প বেশি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ তো বেশি বাষ্প হলে চাপ চাপও তো বেশি। বেশি হবে, হুম তাহলে 60°তে হবে। P2 গ্রেটার দ্যান P1 হবে তো। হ্যাঁ বেশ, ঠিক আছে। এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে, তরলে গ্যাসের দ্রবীভবন একটি তাপদায়ী প্রক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট কথা। তরলে গ্যাস দ্রবীভূত করলে, কোন একটা তরল রয়েছে তার মধ্যে, এর মধ্যে জেনারেলি প্রথমে ভেবে নাও কিছুই নেই, এর মধ্যে আমি হুম গ্যাস দ্রবীভূত করছি, গ্যাস দ্রবীভূত করছি। যত গ্যাস হুম দ্রবীভূত করব তত হিট রিলিজ হবে, হিট রিলিজ হবে, তাপদায়ী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ঠিক হুম আছে? তরলে হ্যাঁ গ্যাসের দ্রবীভবন একটি তাপদায়ী প্রক্রিয়া। বেশ, তার মানে তরল এবং গ্যাস এর সঙ্গে যে দ্রবণ তার সাম্যাবস্থা রয়েছে, এই অবস্থায় ডেল্টা এইচ লেস দ্যান জিরো, ডেল্টা এইচ লেস দ্যান জিরো মানে তাপদায়ী প্রক্রিয়া, আর হুম ডেল্টা এইচ গ্রেটার দ্যান জিরো মানে তাপগ্রাহী প্রক্রিয়া, মানে তাপ নেয় বাইরে থেকে।
যে প্রসেসে তাপ বাইরে থেকে নেয় কেউ, হ্যাঁ, সেটা তাপগ্রাহী প্রক্রিয়া, তাপ গ্রহণ করে। হুম সেখানে ডেল্টা এইচ এর মানে হচ্ছে এনথালপি চেঞ্জ। তাপগতিবিদ্যায় পড়া হয়েছিল বোধহয় ক্লাস 11-এ, হুম এনথালপি। এনথালপির চেঞ্জ সেটা লেস দ্যান 0 ফর তাপদায়ী প্রক্রিয়া। ওকে, হুম হ্যাঁ বেশ। এখান থেকে একটা স্টেটমেন্ট আমি আগে বলেছিলাম যে দ্রাব্যতা, তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে কমে যায় না। হুম লেট মি রিকল। ধরো তরলে আমি কিছু গ্যাস মিশে আছে, এই অবস্থায় আমি যদি হিট করি, আমি যদি এখান থেকে হিট করি, তার মানে এই গ্যাসগুলো এই বাইরে যেতে থাকবে, তার মানে দ্রাব্যতা কমে হ্যাঁ যাবে। হ্যাঁ বাইরে কমে যাবে। হুম এটা কিন্তু এই তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স দিয়েও ব্যাখ্যা করা যায়। কিভাবে ব্যাখ্যা করা যায়? এই ইকুইলিব্রিয়াম, এই সাম্যাবস্থায় ডেল্টা এইচ কমে যায়, অর্থাৎ হিট রিলিজ হুম হয়, তাই তো? হুম এই অবস্থায় আমি যদি সিস্টেমে হিট দিই, এই অবস্থায় তরলে গ্যাসে দ্রবীভূত আছে, আমি যদি হিট দিই, তাহলে এই সাম্যাবস্থাটা এমন ভাবে শিফট হবে যাতে হিট কমে যায়, কারণ হিট তো বেশি হয়ে গেছে, আমি হিট হুম দিয়েছি বাইরে থেকে। তাহলে এই হ্যাঁ রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে গেলে হিট কমবে না ব্যাকওয়ার্ডে গেলে হিট কমবে? এই ফরওয়ার্ডে গেলে ডেল্টা এইচ লেস দ্যান 0, মানে হ্যাঁ তাপ তৈরি হচ্ছে, হিট তৈরি হচ্ছে ফরওয়ার্ডের দিকে গেলে। হুম এবার আমি বাইরে থেকে হিট দিয়েছি, বাইরে থেকে হিট দিয়েছি মানে এই সাম্যাবস্থাটা এমন ভাবে শিফট হবে যাতে আমার দেওয়া হিটটা কমে যায়, তাই তো? তাহলে হ্যাঁ হিটটা কমাতে হুম গেলে এই রিঅ্যাকশনটা, এই ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ড দিকে শিফট হতে হবে না, কারণ অপোজিট দিকেই তো হিট কমবে। ফরওয়ার্ডের দিকে হ্যাঁ গেলে তো হ্যাঁ হিট বাড়তো, হ্যাঁ ফরওয়ার্ডের দিকে গেলে হিট বাড়ছে, আমি আরো হিট দিচ্ছি, ইকুইলিব্রিয়াম সেটা চাইবে না, ইকুইলিব্রিয়াম চাইবে হিট বেশি হয়ে যাচ্ছে, হিট কমাই। কমাতে গেলে ও হুম বলবে না, আমি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করি, কারণ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে হিট কমে, তাই তো? হুম তাহলে নিশ্চয়ই দ্রবণ থেকে এই তরল এবং গ্যাসে শিফট হতে থাকবে সাম্যাবস্থাটা। হ্যাঁ তার মানে তো দ্রবণ থেকে গ্যাসটা আলাদা হতে থাকবে, তাই না? হুম হুম ওই জন্যই তো হিট দিলে গ্যাস বাইরে চলে আসে। হুম বোঝা গেল? তাহলে হ্যাঁ এইভাবেও ব্যাখ্যা করা যায়। এটাকে বলা হয় লা শাতেলিয়ারের নীতি, যেটা ক্লাস 11 এ সাম্যাবস্থা চ্যাপ্টারে পড়া হয়েছে। হুম যে একটা ইকুইলিব্রিয়ামের উপর হিট করলে কি এফেক্ট হয়, বা অন্যান্য কি এফেক্ট আছে আর কি, রিঅ্যাকট্যান্ট বাড়ালে, প্রোডাক্ট বাড়ালে, টেম্পারেচার বাড়ালে, প্রেসার বাড়ালে, সেসব এফেক্ট হুম গুলো লা শাতেলিয়ারের নীতি দিয়ে ব্যাখ্যা করা হয়। এটাই হচ্ছে লা শাতেলিয়ারের নীতি, যে কোন একটা সাম্যাবস্থায় যদি আমি এমন কোন কন্ডিশন যোগ করি যেটার জন্য সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়, যেমন এখানে আমি হিট, রিঅ্যাকশনটা ভালো চলছিল, হিট বেরোচ্ছিল, ঠিক আছে, আমি ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করে দিলাম, কিভাবে? আমি বাইরে থেকে হিট দিয়ে দিলাম, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়ে গেল। তাহলে লা শাতেলারের নীতি বলছে এই অবস্থায় ইকুইলিব্রিয়াম নিজেকে এমন ভাবে ওরিয়েন্ট করবে, নিজেকে এমন ভাবে শিফট করবে যাতে আমি যে বাইরে থেকে যে এক্সটার্নাল ফ্যাক্টরটা যোগ করেছি সেই এফেক্টটা যাতে কমে যায়। এই হ্যাঁ কেসে আমি বাইরে থেকে হিট যোগ করলাম, ওই জন্য ইকুইলিব্রিয়াম নিজেকে এমন ভাবে শিফট করলো যাতে আমার দেওয়া এক্সট্রা হিটটা কমে যায়। সেটা কিভাবে হবে? রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে হবে, ফরওয়ার্ডে গেলে হবে না, কারণ ফরওয়ার্ডে হিট তৈরি হচ্ছে, ওর উপরে আমি হুম আরো হিট দিচ্ছি, তাই ব্যাকওয়ার্ডটা ভালো হবে। হ্যাঁ ক্লিয়ার? হুম বেশ বেশ বেশ, হলো। বেশ, এটুকু বোঝা গেছে তো? এটুকুর মধ্যে কোনো কনফিউশন হুম থাকলে বল। বুঝতে পেরেছি। না বুঝতে পেরেছি। বেশ বেশ বেশ। এবার আরেকটা সূত্র, এই সূত্রটা নিয়ে অনেকটা ডিসকাশন আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রাউল্টের সূত্র। হুম কি বলছে দেখা যাক। স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের, পয়েন্ট টু বি নোটেড, অনুদ্বায়ী দ্রাবের মানে আমি দ্রাবক নিয়েছি, দ্রাবকের মধ্যে দ্রাব নিয়েছি, এখানে যে ভেপার থাকবে সেটা দ্রাবকের থাকবে অনলি, এই দ্রাবের থাকবে না, হুম কারণ দ্রাবটা অনুদ্বায়ী। বোঝা হ্যাঁ গেছে? হুম অর্থাৎ এই ভেপারে শুধু কে আছে? দ্রাবক আছে, দ্রাবকের ভেপার এটা। ক্লিয়ার? হুম এই অবস্থায়
দ্রবণের যে বাষ্পচাপ, এই বাষ্পচাপটা হচ্ছে ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, মানে এই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এই সলিউশনে দ্রাব আছে, দ্রাবক আছে, নিশ্চয়ই তাহলে দ্রাবকের একটা মোল ভগ্নাংশ থাকবে, দ্রাবের একটা মোল ভগ্নাংশ থাকবে। বেশ, x1 মনে করা যাক দ্রাবকের মোল ভগ্নাংশ, আর P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। ওকে, এটাই হচ্ছে ফর্মুলা। বেশ, এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আচ্ছা মোল ভগ্নাংশ সবসময় একের থেকে ছোট হয় না? হ্যাঁ, ভগ্নাংশ তো একের থেকে ছোটই হয়, ছোট। মোল ভগ্নাংশ একের থেকে ছোট। তাহলে এই ইকুয়েশনটা দেখে বল x1 টা যদি একের থেকে ছোট হয় তাহলে p বড় না p0 বড়? x1 একের থেকে ছোট হলে p0 বড়। কেন, কি করে? p বড় হবে, তাহলে ওটা থেকে ছোট। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই। p ইকুয়াল টু p0 ইনটু মোল ভগ্নাংশ। p0 ইনটু মোল ভগ্নাংশকে আমি একের থেকে ছোট, তো আমি যে কোনো ছোট র্যান্ডম যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম, ধরো 2 এর 3 হচ্ছে একের থেকে ছোট, তো তাহলে মনে করো এটা মোল ভগ্নাংশ হতেই পারে, একের থেকে ছোট একটা নিয়েছি। এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এরকম লিখতে পারি যে p বাই p0 ইকুয়াল টু 2/3। 2/3, হ্যাঁ। তাহলে p বাই p0 মানে 2/3, তার মানে p0 টা বড় না? হ্যাঁ, p0 বড়। বেশ, তার মানে p0 টা সবসময় বড় হবে p থেকে, p0 গ্রেটার দ্যান p। ওকে, কিন্তু এবার কথা হচ্ছে যে এটাকে তুমি ব্যাখ্যা করবে কি করে, p0 কেন বড় p থেকে? আগে আরেকবার বলি, p0 কি, p কি আর p0 কি সেটা একবার বলি। ধরো তুমি এখানে একটা বিশুদ্ধ দ্রাবক নিয়েছো, ধরো জল নিয়েছো, ঠিক আছে? জল নিয়েছো, তাহলে তার কিছু ভেপার আছে। হ্যাঁ। এই অবস্থায় যে বাষ্পচাপ সেটা হচ্ছে p0, বিশুদ্ধ দ্রাবক, আর কিচ্ছু নেই, দ্রাব নেই কিন্তু। এরপর তুমি কি করেছো, একই পরিমাণ একটা পাত্র নিয়েছো, তাতে একই পরিমাণ জল নিয়েছো, জলের মধ্যে আছে, এর মধ্যে তুমি অনুদ্বায়ী দ্রাব যোগ করেছো। অনুদ্বায়ী দ্রাব বলতে এইরকম ধরো অনুদ্বায়ী দ্রাব আছে, এই দ্রাব কিন্তু ভেপার আসবে না, কারণ অনুদ্বায়ী, সেটা উদ্বায়ী হলে ভেপার আসতো। তাহলে এখানে ভেপার শুধু আসবে, জলেরই ভেপার আসবে এখানে। এইটা এই পাত্রটা ছিল শুধু দ্রাবক, তাই তো? আর এই পাত্রটা যেহেতু দ্রাবক দ্রাবক দুজনেই আছে, তাহলে এটা একটা দ্রবণ, তাই তো? এই অবস্থায় যে চাপ সেটা হচ্ছে p, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ, আর p0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তা আমরা এই সূত্র থেকে দেখলাম p0 বড় হবে p থেকে, এই p0 টা বড় হবে p থেকে। তার মানে আমি অনুদ্বায়ী দ্রাব যোগ করায় বাষ্পচাপ কমে যাচ্ছে, তাই তো? প্রশ্ন হচ্ছে কেন, কেন আমি এই জল, শুধু জল নিয়েছি, তার যা বাষ্পচাপ, জলের মধ্যে আমি কোনো একটা অনুদ্বায়ী দ্রাব মিশিয়ে দিয়েছি, দিলে বাষ্পচাপটা কমে কেন যাচ্ছে? এনি গেসেস? একটু চিন্তা কর কেন হতে পারে। এটা বুঝতে পারছো না? দেখা যাক। ধরো এই দ্রাবকের পৃষ্ঠতলে, সারফেসে, মানে ধরো এই পাত্র রয়েছে, পাত্রের উপরের পোর্শন এরকম থাকবে, তো ঠিক উপরে সারফেসে একদম
হুম, ওখানে ধরো এতগুলো দ্রাবকের মলিকিউল আছে, পুরো পৃষ্ঠতল হ্যাঁ জুড়ে তো শুধু দ্রাবকই আছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা জানি যে বাষ্পীভবন, বাষ্প হওয়াটা একটা সারফেস ফেনোমেনা, মানে পৃষ্ঠতল থেকে হয় বাষ্পীভবন। হুম হুম হ্যাঁ, এটা হুম আমরা ছোটবেলায় পড়েছি যে বাষ্পীভবন সবসময় পৃষ্ঠতল থেকে হয়। পৃষ্ঠতল থেকে হয়, ওই জন্যই আমরা কিছু যখন গরম করি প্রথমে ভেপারটা উপর থেকে আসে। উপর থেকে। বেশ, এইখানে দ্রাব যোগ করায় পৃষ্ঠতলে আগে যতগুলো দ্রাবকের অণু ছিল এখন তো ততগুলো নেই, কিছু কিছু জায়গায় দ্রাব চলে এসছে না? হ্যাঁ পৃষ্ঠতলে কিছু কিছু জায়গায় এরকম দ্রাব দখল করে রেখেছে। তাহলে হুম যখন বিশুদ্ধ দ্রাবক থেকে ভেপার হবে তখন এইগুলো থেকে ভেপার হবে, হুম বেশি দ্রাব মলিকিউল, বেশি দ্রাবকের অণু রয়েছে, কিন্তু এখানে তো কম দ্রাবকের অণু রয়েছে, তাই তো? হুম হুম তাহলে নিশ্চয়ই কম বাষ্প তৈরি হবে। হ্যাঁ কম বেশি এখান তৈরি থেকে হবে। কম বাষ্প তৈরি হবে মানে ভেপার প্রেসারও কম হবে, বাষ্প চাপও কম হবে। হুম এই বাষ্প চাপ কম, এটাই যেহেতু পৃষ্ঠতলে অনেক বেশি দ্রাবকের অণু রয়েছে, তাই এখানে বাষ্পচাপ নিশ্চয়ই বেশি হবে, বেশি বাষ্প হবে, বাষ্পচাপ বেশি হবে। হুম তাহলে P0 কেন গ্রেটার দ্যান পি, বোঝা গেল? হ্যাঁ বেশ 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 বেশ। আরেকটা কেস, যদি ধরো এই মলিকিউল গুলো যদি এদের থেকে অনেক বেশি ভেপার বেরোনো শুরু করে, অর্থাৎ আমার দ্রাব, মানে যে দ্রাবটা সেও যদি হুম উদ্বায়ী হয়, হুম হ্যাঁ, হুম সে যদি ধরো এই দ্রাবকের মলিকিউল থেকে সে বেশি উদ্বায়ী, তার মানে এই হুম মলিকিউল গুলো অনেক বেশি ভেপার দেবে, তখন তখন কিন্তু এই P0 গ্রেটার দ্যান পি এটা আর খাটবে না, তখন উল্টোটা হয়ে যাবে, পি গ্রেটার দ্যান P0 হয়ে যাবে। কারণ তখন হুম এই মলিকিউল গুলো অনেক বেশি বেশি ভেপার দিচ্ছে, তাই না? হুম বেশ, তার মানে উদ্বায়ী যখন দ্রাব হবে, উদ্বায়ী যখন দ্রাব হবে, এবং উদ্বায়ী দ্রাব হলে শুধু হবে না, তার থেকে তৈরি ভেপারের পরিমাণ এই দ্রাবক থেকে প্রাপ্ত ভেপারের পরিমাণ থেকে বেশি হতে হবে, তাহলেই শুধু পি গ্রেটার দ্যান P0 হবে। হুম হুম বেশ, মনে করো এখানে এ এবং বি দুটো সাবস্টেন্স রয়েছে, এবার এই দুজনের মধ্যে তুমি কল্পনা করতে পারো যে একজন দ্রাব যেটা উদ্বায়ী, হ্যাঁ আর একজন দ্রাবক, দ্রাবক মানে সে তো উদ্বায়ী হবেই। হুম হুম তাহলে তাহলে আমি ভেপারের দুজনের ভেপার পাবো। হ্যাঁ বেশ, আর একভাবে ভাবতে পারো যে দুজনেই ভেপার দিচ্ছে, না মানে একজন দ্রাব একজন দ্রাবক তো হবেই না, হুম ধরো দুজনেই ভেপার দিচ্ছে। এবার এখানে আমি সেই ফর্মুলা ইউজ করব, এইখানে আমি যে সূত্রটা পেলাম পি ইকুয়াল টু P0 ইন্টু x1। হুম বেশ, এখানে ধরো এ গ্যাস রয়েছে, এখানে এ রয়েছে, এখানে ধরো এ লিকুইড রয়েছে, আর এখানে বি গ্যাস রয়েছে, দুজনেরই ভেপার আসছে উপরে। এইখানে হুম এ এর মোল ভগ্নাংশ হচ্ছে এক্স এ, আর এইখানে এই সলিউশনের মধ্যেই বি এর মোল ভগ্নাংশ হচ্ছে এক্স বি। ওকে, হ্যাঁ বাষ্পচাপ কি পি ইকুয়াল টু P0 ইন্টু x1, তার মানে যদি এ এর জন্য লিখি তাহলে পি এ ইকুয়াল টু P0 এ ইন্টু এক্স এ, হুম হুম রাউল্টের সূত্রটাই লিখলাম, পি বি ইকুয়াল টু P0 বি ইন্টু এক্স বি, হুম তাই তো? তাহলে হুম টোটাল বাষ্পচাপ কি হবে, যোগফল হবে, হ্যাঁ যোগফল মানে পি এ প্লাস পিবি কে লিখলাম P0 এক্স এ প্লাস P0 বি এক্স বি। হুম এবার এই উপরেও তো এই এ এর মোল ভগ্নাংশ রয়েছে, সেটাকে বললাম ওয়াই এ। হ্যাঁ আগে যেমন ধরেছিলাম হেনরি সূত্র যেরকম করছিলাম। হুম বেশ, আমরা জানি যে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার সমান হচ্ছে পার্শিয়াল প্রেসার, তাই তো? হুম তার মানে মোল ফ্র্যাকশন মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার বাই টোটাল প্রেসার। হ্যাঁ তাহলে এই মোল ভগ্নাংশ মানে ভেপারের মধ্যে, এই ভেপারের মধ্যে এ গ্যাসের মোল ভগ্নাংশ, তার মানে এ গ্যাসের আংশিক চাপ বাই টোটাল প্রেসার। টোটাল প্রেশার। তার মানে এটাই একইভাবে পি এ মানে কি P0 এক্স এ বাই টোটালটা, হুম ওয়াই বি ও সেরকম, পিটি। হুম তাই তো? এই বেশ,
যদি এবার আমি এটা স্টুডেন্টদের করতেই দিয়েছিলাম, যদি 3টে হয় তাহলে ফর্মুলাটা কি হবে? ধরো দ্রাবক 1 রয়েছে, দুটো দ্রাবক রয়েছে যার ভেপার আসছে, আর একটা দ্রাব রয়েছে, দ্রাবক 1, দ্রাবক 2, দ্রাবক 3। তাহলে এই y1 y2 y3 এদের ফর্মুলা কি হবে? y1 y2 y3 এদের ফর্মুলা কি হবে? করতে পারবি? এরকম আসবে না? হ্যাঁ, এরকম তিনটে। তাহলে দ্রাবক 1 এর P1 জন্য, দ্রাবক 1 এর জন্য রাউল্টের সূত্রের ফর্মুলা হবে P1 equal to P01 x1, 2 এর জন্য হবে P2 equal to P02 x2, P3 মানে ওরকম। তাহলে যদি a যদি আমি y1 বের করতে যাই, তাহলে এই P01 x1 বাই টোটালটা, তাই না? P টোটাল এই যে ওরা বের করেছে এরকম, এরা ওটা নিজেরাই করেছিল। PT মানে হচ্ছে P1 plus P2 plus P3, তার মানে P01 x1 P02 x2 plus P03 x3। এবার তাহলে y1 মানে P1 by P total, y2 মানে P2 by P total, y3 মানে P3 by P total। ক্লিয়ার তো? আর এই তিনটের যোগফল 1 হবে, মোল ফ্র্যাকশনের যোগফল যেহেতু 1 হয়। এটুকু কি বোঝা গেছে? কোথাও কোনো কনফিউশন? দেখ একবার দেখে নে। এরপরে যে জিনিসটা আসছে একটু হার্ড বলতে পারিস, একটু বুঝতে প্রবলেম হয় অনেকের। এই জায়গাটা দেখে নে, এই জায়গাটা কোথাও প্রবলেম হলে কিন্তু পরে বুঝতে অসুবিধা হবে বেশ। কোন জায়গা যদি মনে হয় একবার রিপিট করতে হবে। না, এতটুকু বুঝতে পেরেছি। বেশ বেশ। চলো এবার বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। কি কি লেখা আছে আমরা পরপর পড়ি। আমরা একটা গ্রাফ বানাতে চলেছি, যেখানে থাকবে বাষ্পচাপ, যেখানে থাকবে মোল ভগ্নাংশ। কি বলা হয়েছে দেখো, একটি বিশুদ্ধ তরল দ্রাবক, বিশুদ্ধ বিশুদ্ধ তরল দ্রাবক, বিশুদ্ধ তরল দ্রাবক, বিশুদ্ধ তরল দ্রাবকে যুক্ত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো। P1 হচ্ছে বাষ্পে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P2 হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপ। এটা হচ্ছে দ্রবণে, দ্রবণের যে বাষ্প আছে, দ্রবণের বাষ্পের মধ্যে ওই 1ও থাকবে, দ্রাবও থাকবে, দ্রাবকও থাকবে। তাই দ্রাবকের হচ্ছে P1, দ্রাবের হচ্ছে P2। ঠিক আছে? এটা দেখে নে, কারো যদি সাফিক্সে 1 থাকে সেটা সবসময় দ্রাবকের প্রপার্টিকে ডিনোট করে। এটা জেনারেল কনভেনশন। দ্রাবক, দেখ এই P1 বাষ্প বিশুদ্ধ দ্রাবকের আংশিক বাষ্পচাপ, 2 থাকলে সেটা দ্রাবক। আর এই P এর সঙ্গে কোনো 1 0 নেই, P এর মাথায় যদি 0 থাকতো তাহলে সেটা হতো বিশুদ্ধ দ্রাবকের। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে P10। 1 কেন? 1 হচ্ছে দ্রাবকের, তাই। আর বিশুদ্ধ দ্রাবকের, বিশুদ্ধ মানে কি, কোনো তখন কোনো দ্রাব নেই সেরকম, বিশুদ্ধ জল যেমন দেখালাম। বেশ, P20 মানে হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। বিশুদ্ধ তার জন্য 0, আর দ্রাবের তাই 2। আর এটা মাথায় 0 নেই, তার মানে এটা দ্রাবকের, দ্রাবকের বা দ্রাবের বিশুদ্ধতা তা নয়, এটা দ্রবণের। ওকে, এটাকে আরেকটু যদি লেখা যায়, ধরো এর মধ্যে আমার বিশুদ্ধ বিশুদ্ধ দ্রাবক রয়েছে 1, তার যা বাষ্পচাপ সেটা হচ্ছে P10। এর মধ্যে বিশুদ্ধ দ্রাব রয়েছে 2, তার যে বাষ্পচাপ P20। ওকে, এবার আমি এই দুটোকে মিক্স করছি, মিক্স করলাম।
তাহলে নিচে 1 2 দুজনেই রয়েছে, বাষ্পে 1 2 দুজনেই রয়েছে। এই বাষ্পে 1 এর যে পরিমাণ, মানে 1 এর যে বাষ্পচাপ সেটা হচ্ছে P1, তখন P1 0 না। আর দ্রাবের যে বাষ্পচাপ সেটা হচ্ছে P2। ক্লিয়ার? বেশ, এবার সিম্পল এক্ষেত্রে রাউল্টের সূত্র লাগাবো। P1 মানে x1 ইন্টু P1 0। এই সলিউশনে এখানে যে 1 2 রয়েছে, এখানে 1 এর মোল ভগ্নাংশ হচ্ছে x1, 2 এর মোল ভগ্নাংশ হচ্ছে x2। হ্যাঁ, বেশ, এখানে রাউল্টের সূত্র লাগালাম। P1 এর জন্য P2 এর জন্য টোটাল প্রেসার বের করতে পারবো। x1 P1 0 প্লাস x2 P2 0। হ্যাঁ, যোগ করে জাস্ট এটা। বেশ, এবার আমরা দুটো কেস দেখব। প্রথমে, তরলটি বিশুদ্ধ দ্রাবক হলে, এটা বোঝার আছে। বিশুদ্ধ দ্রাবক মানে তার মধ্যে কোনো দ্রাব নেই। দ্রাবের মোল ভগ্নাংশ কি ছিল? x2 ছিল না? দ্রাবের মোল ভগ্নাংশ x2 ছিল। বলছে তরলটি বিশুদ্ধ দ্রাবক হলে, তার মানে x2 টা তো 0। x1 প্লাস x2 ইকুয়াল টু 1 না? হ্যাঁ, টোটাল মোল ভগ্নাংশের যোগফল 1 হয়। কিন্তু যদি তরলটি বিশুদ্ধ দ্রাবক হয়, তার মানে তার মধ্যে কোনো দ্রাব নেই। দ্রাব নেই মানে এই x2 টা 0। হ্যাঁ, 2 টা তো দ্রাবকেই ডিনোট করে। 2 টা দ্রাবক, তাহলে x2 টা 0, তাহলে x2 0 হলে x1 কত? 1। তার মানে তরলটি বিশুদ্ধ দ্রাবক হলে আমি দুটো কন্ডিশন পাচ্ছি। একটা কন্ডিশন কি? x2 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ, এটাকে এই পিটি এই ইকুয়েশনে বসাও। এই যে x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 0, এটাকে যদি পিটি ওই ইকুয়েশনে বসাই, তাহলে দেখ পিটি সমান P1 0 আসছে শুধু। x1 টা হচ্ছে 1 আর x2 টা 0, মানে এটা পুরোটা বাদ। তাহলে P1 0 থাকবে শুধু। তার মানে পিটি হয়ে গেল P1 0। হ্যাঁ, তেমনই তরলটি যদি বিশুদ্ধ দ্রাব হয়, উল্টো কেসটা, তাহলে পিটি সমান P2 0 হবে। পিটি সমান P2 0, তাই তো? এবার আমরা একটা গ্রাফ দেখব। তাহলে এখানে আমরা কি দেখলাম? যদি x1 ইকুয়াল টু 0 হয়, x2 ইকুয়াল টু 1 হয়, তাহলে টোটাল প্রেসার হচ্ছে P2 0। এই একটা গ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ, বোঝার আছে। বেশ, যখন x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 1, দেখে নি কোথায় সেটা। x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 1, তখন টোটাল প্রেসারটা কত? P2 0 তো? হ্যাঁ, তখন টোটাল প্রেসারটা এই অ্যাক্সিসে নেওয়া হয়েছে বাষ্পচাপ, তাহলে এই টোটাল প্রেসারটা তখন ধরে নিলাম P2 0 এই লেভেলে। আমি কি করছি তাহলে? এই সোজাসুজি আমি x1 সমান 0, x2 ইকুয়াল টু 1, তার মানে কি বিশুদ্ধ দ্রাব এই পাশে, x2 তো দ্রাব, দ্রাবটা 1 আছে, দ্রাবক নেই, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে আমি এ পাশে দ্রাব যোগ করছি, তার মানে আমি এই অ্যাক্সিস বরাবর এগোচ্ছি, দ্রাব যোগ করতে করতে আর আর x2 কমাচ্ছি, মানে সরি দ্রাব কমাচ্ছি, দ্রাবক বাড়াচ্ছি। আস্তে আস্তে এই 1টা কমে কমে 0 চলে আসবে, আর এই 0টা বেড়ে বেড়ে 1 এ চলে যাবে। তাহলে এই পাশটা ডিনোট করছে বিশুদ্ধ দ্রাব আছে এখানে শুধু, এ পাশটা বিশুদ্ধ দ্রাবক আছে শুধু, তাই তো? বেশ, যখন x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 0, যখন x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 0, তখন টোটাল প্রেসার হচ্ছে P1 0। তখন টোটাল প্রেসার হচ্ছে P1 0। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা বেশি, যে কোনো একটা কম হবে। ধরে নেওয়া হয়েছে যে P1 0 টা বড়। উল্টোটাও ধরা যেত, তাহলে নিচে হতো, অসুবিধা কিছুই ছিল না, একটা তো বড় হবে। বেশ, সেক্ষেত্রে এই লাইনটা, এই রেড লাইনটা ডিনোট করে দ্রাবকের আংশিক বাষ্পচাপ। কারণ আমি এই দিক থেকে এই দিকে যত এসছি, তত আমি
এই x1 এর পরিমাণটাকে বাড়িয়ে 0 থেকে 1 এ নিয়ে গেছি, হুম অর্থাৎ আমি দ্রাবকের পরিমাণ বাড়িয়েছি। হ্যাঁ দ্রাবকের পরিমাণ বাড়ালে যে আংশিক চাপের পরিবর্তন সেটা দ্রাবকের আংশিক বাষ্পচাপে পড়বে। হুম তেমনি যদি আমি এই দিক থেকে এইদিকে আসি, আমি দ্রাবটা 0 ছিল এখানে, তাহলে এই পাশে আস্তে আস্তে দ্রাবটা বেড়েছে। যাওয়াটা বেড়ে হ্যাঁ তার মানে এদিক থেকে এইদিকে যেটা যাবে, এই যে লাইনটা আমি পাবো সেটা দ্রাবের আংশিক বাষ্পচাপকে ডিনোট করবে। হুম বেশ, তাহলে এই দুটো ডটেড লাইন টানা হলো। আর টোটাল প্রেসারটা ডিনোট করবে এই লাইনটা, P20 আর P10 কে কানেক্ট করা লাইনটা। হুম ক্লিয়ার এটুকু? হ্যাঁ হুম হুম বেশ, এই হচ্ছে রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র থেকে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র। এই অ্যাক্সিসে বাষ্পচাপ আর এই অ্যাক্সিসে মোল ভগ্নাংশ। ওকে, হুম বেশ বেশ বেশ। এবার আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ কি? যেমন গ্যাসের ক্ষেত্রে আমরা পড়েছি যে আদর্শ গ্যাস, বাস্তব হুম। গ্যাস। ব্যাস উপর। যারা বয়েলস ল এবং চার্লস ল মেনে চলে তারা আদর্শ গ্যাস, তাই না? আদর্শ গাছ। হুম তেমনি যারা রাউল্টের সূত্র মেনে চলে তারা আদর্শ দ্রবণ, তারা ও, আর যারা মেনে চলে না তারা অনাদর্শ দ্রবণ। তারা অনাদর্শ। তাহলে আদর্শ দ্রবণের ডেফিনেশন কি? যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে। অনাদর্শ দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে মেনে চলে না। মানে চলে না। এর প্রপার্টি হচ্ছে ডেল্টা ভি মিক্সিং জিরো। মানে কি? আমি এ একটা লিকুইড আছে, হুম বি একটা লিকুইড আছে, পরিমাণ ধরো এর ভলিউম হচ্ছে V1, এর ভলিউম হচ্ছে হুম V2। হ্যাঁ, অন্যরকম ভলিউম, হুম একই ভলিউম বলছি না। তাহলে বিফোর মিক্সিং এদের টোটাল ভলিউম হচ্ছে V1 প্লাস V2। হ্যাঁ মিক্স করার পরেও যদি এ বি কে এবার মিক্স করলাম, তাহলে এর মধ্যে এখন আছে এ প্লাস বি। এক্ষেত্রেও যদি টোটাল হুম ভলিউম V1 প্লাস V2 হয়, হ্যাঁ তাহলে আমরা বলবো যে হুম মিক্সিং এর আগে এবং পরে ভলিউমের কোনো চেঞ্জ হয়নি। না চেঞ্জ হয় না। তাই ডেল্টা ভি, ডেল্টা মানে তো চেঞ্জ, চেঞ্জ ইন ভলিউম জিরো। ওকে, হুম বেশ। ডেল্টা এইচ মিক্সিং জিরো। ডেল্টা এইচ মিক্সিং মানে হিটের চেঞ্জ। হ্যাঁ, মানে হিটের কোনো চেঞ্জ হয়নি, এটা হুম আইডিয়াল কন্ডিশন। বেশ, পি থিওরিটিক্যাল ইকুয়াল টু পি এক্সপেরিমেন্টাল। তার মানে কি? তার মানে হচ্ছে আদর্শ দ্রবণ, সেই দ্রবণকেই বলবো এই দ্রবণের যে বাষ্পচাপ সেটা তো আমি রাউল্টের হুম সূত্র থেকে ক্যালকুলেট করতে পারি না। হ্যাঁ খুব খুব নয়েজ আসছে। হুম বেশ, এখানে যে বাষ্পচাপ, একটা দ্রবণের যে বাষ্পচাপ সেটা আমরা রাউল্টের সূত্র থেকে ক্যালকুলেট করতে পারি। আবার এক্সপেরিমেন্টালি আমরা সেটা মাপতেও পারি। তাহলে রাউল্টের সূত্র থেকে যে প্রেসারটা, বাষ্পচাপটা মাপবো সেটাকে যদি আমি পি থিওরিটিক্যাল বলি, থিওরিটিক্যাল মানে থিওরি দিয়ে আমরা ক্যালকুলেশন করে বের করছি, আর বাস্তবে এক্সপেরিমেন্ট করে আমরা যদি সেই বাষ্পচাপটা নির্ণয় করি, সেটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো সেটা আদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণের ক্ষেত্রে সেটা সমান হবে। এবার পি থিওরিটিক্যাল মানে থিওরিটিক্যালি আমরা ক্যালকুলেট করে যেটা প্রেসার বের করছি সেটা মানেই হচ্ছে পি রাউল্ট, রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত প্রেসার। আর সেই প্রেসারটাই তো টোটাল প্রেসারটা কি, x1 p10 প্লাস x2 p20। এর আগে দেখেছি টোটাল প্রেসারের ফর্মুলা। এটা ইকুয়াল টু হয়ে যাবে পি এক্সপেরিমেন্টাল এর সঙ্গে। হুম বেশ, এখানে আরো একটা কন্ডিশন, একই উপাদান অণুগুলির মধ্যে আকর্ষণ বল এ এ বি বি এবং ভিন্ন উপাদানগুলির মধ্যে আকর্ষণ বল সমান হয়। তার মানে কি? এখানে শুধু এ ছিল বিফোর মিক্সিং, তাহলে আরো এ মলিকিউল ছিল, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল ছিল বিভিন্ন এ এ মলিকিউলগুলোর মধ্যে। বিভিন্ন বি বি মলিকিউলদের মধ্যেও আকর্ষণ বল ছিল। আবার যখন মিক্স করব তখন এ বি মলিকিউলদের মধ্যে এক টাইপের আকর্ষণ বল আসবে। এটা যদি সমান হয় তাহলে এদের আদর্শ দ্রবণ বলবো, অর্থাৎ আদর্শ দ্রবণের কিছু ফিচার বা কিছু বৈশিষ্ট্য এইগুলো। ডেল্টা ভি মিক্সিং জিরো হবে, ডেল্টা এইচ মিক্সিং জিরো হবে, থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ভেপার প্রেসার ইকুয়াল হবে,
এ এ এবং বি বি অর্থাৎ সেম টাইপের উপাদান অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল আর এ বি এর মধ্যে আকর্ষণ বল সমান হবে। তার এক্সাম্পল হচ্ছে বেনজিন টলুইন সলিউশন। আদর্শ দ্রবণের ঠিক উল্টো হচ্ছে অনাদর্শ দ্রবণ। ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0, ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0। থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল প্রেসার সমান না। সমান না মানে কি, তার দুটো পসিবিলিটি, হয় বাড়বে না হয় কমবে। হ্যাঁ এই থিওরিটিক্যালটা যদি বাড়ে, এটা হচ্ছে থিওরিটিক্যাল, থিওরিটিক্যালটা কম হতে পারে বা থিওরিটিক্যালটা বেশি হতে পারে। এক্সপেরিমেন্টালটা বেশি এখানে, এক্সপেরিমেন্টালটা কম। যেখানে এক্সপেরিমেন্টালটা বেশি সেটাকে বলবো ধনাত্মক বিচ্যুতি, অর্থাৎ আইডিয়ালি যেটা হওয়া উচিত ছিল তার থেকে এক্সপেরিমেন্টালি আমি বেশি পাচ্ছি। অর্থাৎ এখানে এর যা ভেপার প্রেসার আমি থিওরিটিক্যালি রাউল্টের সূত্র থেকে ক্যালকুলেট করে বের করছি, সেটা যা বেরোচ্ছে এক্সপেরিমেন্টালি মেপে তার থেকে বেশি বেরোচ্ছে, অর্থাৎ পি এক্সপেরিমেন্টাল বেশি। তার মানে রাউল্টের সূত্র থেকে আইডিয়ালি যেটা হওয়া উচিত ছিল তার থেকে ডেভিয়েট করছে এবং বেশি পাচ্ছি, তাই ধনাত্মক বিচ্যুতি। আইডিয়াল থেকে ডেভিয়েট করছে অর্থাৎ আদর্শ কেস থেকে বিচ্যুত হচ্ছে। কি কেমন বিচ্যুতি? এটা ধনাত্মক, মানে আমি এক্সপেরিমেন্টালি বেশি পাচ্ছি, তাই ধনাত্মক বিচ্যুতি। উল্টো দিকে যদি কম পাই তাহলে ঋণাত্মক বিচ্যুতি। ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0 ফর পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি, ডেল্টা এইচ লেস দ্যান 0 ফর নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি। উদাহরণ হচ্ছে অনাদর্শ দ্রবণের উদাহরণ, আদর্শ বাদে বাকি সবই। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের উদাহরণ। বইয়ে তার ডিফারেন্স দেওয়া আছে, ভালো করে পার্থক্য দেওয়া আছে, আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য কি, ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতির পার্থক্য কি। ওকে, হ্যাঁ বেশ, আজকে এই অবধি থাক। এই আদর্শ, এটা হচ্ছে রাউল্টের সূত্রের গ্রাফ। এবার পজিটিভ নেগেটিভ ডেভিয়েশন হলে এই গ্রাফটাও কিছুটা চেঞ্জ হবে। এটা তো পুরো রাউল্টের সূত্র, অর্থাৎ আদর্শ দ্রবণের ক্ষেত্রে। যদি অনাদর্শ হয় এই গ্রাফটা হালকা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে আমরা সেটা পরদিন পড়বো। এরকম একটা গ্রাফ আসে, সব আমরা দেখবো। ঠিক আছে, পরদিন দেখবো। আজকে এই অবধি। এটুকুর মধ্যে কোনো কনফিউশন? না, এতটুকু বুঝতে পারছি। বেশ বেশ, এই গ্রাফটা আমরা পরদিন পড়বো, এটা বইয়েরই ছবি। ওকে ওকে দেন, আজকের ক্লাস এখানেই স্টপ।